কারণ আমি মানছি গণতন্ত্র হয়তো অন্তরায় হয়ে দাঁড়াতে পারে, যে পেসে চায়নার ডেভেলপমেন্ট হয়েছে সেই পেসে ভারতবর্ষের ডেভেলপমেন্ট হওয়া সম্ভব নয়, আমি সেটাও মানলাম। কিন্তু হাউ ডাজ ইট এক্সপ্লেন প্রফেসর শান্তনু বসু যে 2023 এই মুহূর্তে দাঁড়িয়ে 2023 সালে দাঁড়িয়ে ভারতের পার ক্যাপিটা কনজাম্পশন US ডলার্স টার্মসে 1493, আর সেটা চায়নার 4936। আর এখানে বলা হচ্ছে উই আর রাফলি ওয়ে চায়না ওয়াজ ইন 2010, মানে 2010 সালে চায়না যেখানে ছিল আজকে 2023-এ দাঁড়িয়ে ভারতবর্ষ সেখানে পৌঁছতে পেরেছে। স্লথ গতি মানলাম, গণতন্ত্রের জন্য স্লথ সেটা মানলাম, কিন্তু এতটা স্লথ কি হওয়ার কথা ছিল প্রফেসর বসু? যেটা মনে হয় গণতন্ত্র অগণতন্ত্র এটা নিয়ে তো একটা ডিবেট, একটা ডিসকোর্স থাকতেই পারে, কিন্তু আমার যেটা বারবার মনে হয় এটার কারণ দ্য রুট কজ হচ্ছে পলিসিস এবং যাদের হাতে যারা পাইলট, মানে দোজ হু আর অ্যাট দ্য হুইলস, তারা কিভাবে চাইছে দেশটাকে, তারা কিভাবে স্টিয়ার করতে চাইছে, তারা দেশের চিত্রটা কিভাবে ধরাতে চাইছে সেটার উপরে নির্ভর করছে। এখন আপনার পলিসিগুলো যদি অনেক বেশি ইনক্লুসিভ হতো, আমরা তো এই শব্দটা খুব শুনছি ইনক্লুসিভ, পলিসিগুলো যদি ইনক্লুসিভ হতো তাহলে কিন্তু আজকে হতে পারে, আমি টু সাম এক্সটেন্ট মিস্টার মৈত্রর সাথে একমত হব ওই রিপোর্টটা নিয়ে, যে এক্ষুনি ডাস্টবিনে না ছুড়লেও এটা একটা ম্যাটার অফ কনসার্ন, কিন্তু হয়তো ওই পলিসিগুলো সেরমভাবে যদি প্রণয়ন করা যেত তাহলে আপনাকে এরকম 1, 2, 3 এসে এই 100 কোটিটা তো দেখতে হতো না। 100 কোটিটা দেখার কারণ কিন্তু আপনি পারপিচুয়ালি এমন পলিসিগুলোকে পারসিউ করেছেন, এই বিশ্বায়নের যুগে এমনভাবে পারসিউ করেছেন যাতে আপনার ওই 100 কোটিটা যদি এরকমভাবে থাকেন ওটা হয়তো আরো বেড়ে যাবে, 2 বছর পরে আরো বেড়ে যাবে। এই আমি কিন্তু বারবার করে বলছি আমার মূল জায়গাটা হচ্ছে পলিসিগুলো ধরা, নীতিগুলো কি প্রণয়ন করছেন। সুপর্ণদা, আমরা যদি এটা ধরে নিই যে আপনি বলছেন যে চাকরির ক্ষেত্রেও আগামী দিনে সে সমস্যা এবং চায়নাতেও বেকারত্ব আছে, মানলাম, কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে এক্সট্রিম প্রভার্টি, এই যে 100 কোটি মানুষ, আপনি সেটাকে বিশ্বাস হয়তো করছেন না এই রিপোর্ট অনুযায়ী, কিন্তু না এক্সট্রিম পভার্টির ক্ষেত্রে বলছে না, বিকজ আমার যেটা মনে হয় ইন্দ্রজিৎ, আপনি যেটা বলার চেষ্টা করছেন, আপনি রিপোর্টটাও যদি দেখেন ওখানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার রয়েছে, ফ্রি রেশন রয়েছে, এগুলো তো মানুষের কাছে রয়েছে, তো ডিসক্রিশনারি স্পেন্ডিং পাওয়ার তাও নেই। আমি আবার বলছি যে ডিসক্রিশন, আপনি যদি, আমি আবার বলছি একটু একটা ব্যক্তিগত ঘটনা শেয়ার করে ফেলছি, আপনি মার্জনা করবেন আপনার অনুমতি না নিয়ে শেয়ার করে ফেলছি। আমার মনে হয় যে আপনার কাছে বোধহয় 2টো চশমা থাকে। আপনি আজকে স্টুডিওতে অন্য একটি চশমা নিয়ে ঢুকেছিলেন, তারপরে মনে করলেন যে চশমাটা পাল্টানোর দরকার, একটু ব্যক্তিগত জিনিস আপনার অনুমতি ছাড়া শেয়ার করলাম। তো আমি বলছি যে চশমাটা যদি একটু পাল্টে একটু অন্যভাবে দেখার চেষ্টা করেন, আপনাকে বলবো নিশ্চয়ই বলুন। আপনি বলুন যে প্রথম কথা হচ্ছে আপনি যদি 1947 থেকে আজকে জায়গাটা দেখেন, আপনি যে কোনো সরকার ভুলে যান, আজকে কে সরকারে আছে, কালকে কে সরকারে ছিল, আপনি দেশটাকে যদি দেখার চেষ্টা করেন 1947 থেকে 2025, প্রায় 78th ইন্ডিপেন্ডেন্স ডের দিকে আমরা হাঁটছি। আপনি যদি দেখেন যে কত মানুষের কাছে মোবাইল ফোন আছে, আপনি যদি দেখেন কত মানুষ ইন্টারনেটে অ্যাক্সেস আছে, আপনি যদি দেখেন যে কত মানুষ টেলিভিশন দেখতে পাচ্ছেন, কত মানুষ, মানে আজকে যদি আপনি দেখেন ইন্টারনেট চার্জেস, মানে যেটা হচ্ছে প্রায় রুটি কাপড় আর মাখানের মতো ইন্টারনেট হয়ে গেছে, তার কারণ যে কোনো পড়াশুনো, এডুকেশন, লেজার সব কিছুর জন্যই আমরা ব্যবহার করি। আপনি যদি দেখেন আমরা 1000 টাকা মানে $10 নিচেও কিন্তু আমাদের দেশে মোবাইল ফোন দিচ্ছি। আমাদের আজকে যে মানুষরা কোনোদিন গ্যাস ছাড়া ভাবতে পারতেন না তাদের কাছে গ্যাস আছে, রাইট? সো উই হ্যাভ মুভড আ লট, ঠিক আছে? At the same time, নিশ্চয়ই আমার মনে হয় যে আমি আবার বলছি, এবং ডক্টর বাসু যেটা ইনক্লুসিভ কথা বলছেন, আমি বলছি প্রথম কথা হচ্ছে যে যখন আমরা 1947 সালে, যেটা আপনি মিশ্র অর্থনীতির কথা আগেও বলেছেন বা কিছু বলেছেন, আমার মনে হয় যে উইথ অল রেসপেক্ট টু প্রাইম মিনিস্টার নেহেরু, এবং উনি যখন সেখানে চিন্তা করেছেন সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে উনি হয়তো কাজ করেছিলেন, এবং কমান্ডিং হাইটস অফ ইকোনমিতে উনি বিশ্বাস করতেন, সো হি বিলিভড ইন দ্যাট। কিন্তু আমি বারবারই বলছি যে এই যে আমরা আজকে, আপনি যদি দেশটাকে দেখেন, যে কোনো সরকারের পক্ষে আপনাকে যদি আমি সরকারটা চালাতে দিই, এই দেশে
মাত্র 3 লক্ষ মানুষ, আমার 6.68% লোক রিটার্ন ফাইল করছে, 8 কোটিতে রিটার্ন ফাইলিংয়ে বেরিয়েছি। কিন্তু যদি আপনি ডাইরেক্ট ট্যাক্স দেখেন, মাত্র 3 লক্ষ লোক ডাইরেক্ট ট্যাক্স দিচ্ছে। সেই জন্যে গরিব মানুষকে এবং মধ্যবিত্ত মানুষকেই কিন্তু বেশি খরচা করতে হচ্ছে, তার কারণ তারা পণ্য পরিষেবা করে দেন এবং তারা কনজিউম করেন। সেই জন্যই এবার বলা হয়েছিল মধ্যবিত্তকে কী করে কনজিউম করার একটা অধিকার দেওয়া যায়। আমি বলছি যে দেশ এই সমস্যাগুলো আপনি যেটা বলছেন সেটা আছে, দিস এক্সিস্টস, কিন্তু আবার আমি বলছি যে ভারতবর্ষ গত বছরই প্রায় 25 মিলিয়ন লোককে কিন্তু মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্সে বার করেছিল, কিন্তু পপুলেশনটাও তো সমানে বাড়ছে, কনস্ট্যান্টলি ওয়ার্ক অ্যাট ইট। কিন্তু আমি আবার বলছি সরকারের হাতে কিন্তু রিসোর্স লিমিটেড, এবং সেই জন্য তাদেরকে মুদ্রাকরণ বা মানিটাইজেশন করতে হয়, জিনিসপত্র বিক্রি করতে হয়। এবং আপনি বলুন যে আজকে এই পে কমিশন হয়তো সেন্ট্রাল গভর্নমেন্ট চালু করছেন, সেটাতেও একটা ইনফ্লেশনারি এফেক্ট হতে পারে। সাম পিপল আর ডুইং দ্যাট। আজকে আপনি আর আমি শ্রমজীবী মানুষের ক্যাটাগরিতে পড়ি, উই হ্যাভ নো সোশ্যাল সিকিউরিটি, মানে আজকে উই ওয়ার্ক বাই দ্য ডে টু সার্ভাইভ টুমরো মর্নিং, তাই তো? তো তার মানে বলছি যে সুতরাং আমাদের স্কিল উইল বি দ্য সোশ্যাল সিকিউরিটি, এবং প্রত্যেককেই নিজস্ব তারা খেতে পান না পান, আমি এটা বলছি, এটা এই স্টেটমেন্টটা কাইন্ডলি রেকর্ড করে রাখবেন, তাদের রোজগারকে প্রত্যেকে যারা দেখছেন তারা যে বয়সেই হোক, তাদের 5% রোজগার, সে যদি 100 টাকা হোক, 200 টাকা হোক, 500 টাকা হোক, তারা কিন্তু তাদের দক্ষতা বৃদ্ধির জন্য করেন। তার কারণটা হচ্ছে দক্ষতা বৃদ্ধি যদি না করেন তাহলে আপনি এই বাজারে আরোই টিকে থাকতে পারবেন না। তার কারণ যদি বাধ্য হয়ে ট্রাম্প সাহেবের কথা অনুযায়ী আমার দেশের দরজাগুলোকে খুলে দিতে হয়, যেটা হয়তো হবে, তাহলে হয়তো দেখা যাবে যে আমার যেরকম মৃত্যু হচ্ছে, তথাকথিত ভারতীয় শিল্পপতিদের মৃত্যু, অনেকের 1991 মৃত্যু হয়েছে, আরও মৃত্যু ঘনিয়ে আসছে। তার কারণ তারাও নিজের মতো দক্ষতা বৃদ্ধি করেননি যেরকম ভাবে হয়তো আমরাও। আপনি কিছুক্ষণ আগে রেমব্রার কথা বলছিলেন, এবং এটা একটুখানি আমি জানি না আবার ডুমসডে চলে আসলো কিনা, কিন্তু হ্যাঁ, যে ধরনের অর্থনীতি এই মুহূর্তে বিশ্ব অর্থনীতি হয়ে রয়েছে, এবং যেরকম ধরনের নিজের কিছু সিদ্ধান্ত, যেটা প্রফেসর শান্তনু বসুও বলছিলেন যে পলিসিগত, কিন্তু পলিসিগত শুধু ভারতই নয়, এখন একটা কানেক্টেড ইকোনমিতে বিশ্ব অর্থনীতি, একদিকে ইউক্রেনের যুদ্ধ এবং সেখানে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন, এবং তিনি যে ধরনের নিজের রিয়াকশন নিচ্ছেন, সেখানে গিয়ে এপ্রিল মাসে তিনি বলেছেন কিছু ট্যারিফ ঘোষণা করবেন ভারতীয় পণ্য যেগুলো রফতানি করা হয় আমেরিকাতে, এবং তার সঙ্গে সঙ্গে ভারতীয়রা যারা কাজ করছেন এখান থেকে শয়ে শয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যাচ্ছেন, ব্লু কলার এবং হোয়াইট কলার চাকরি যেটা আমেরিকাতে রয়েছে, যদি তিনি এমন সিদ্ধান্ত নেন যে আমেরিকা ফার্স্ট এবং আমেরিকানদেরকেই সেই চাকরি দিতে হবে, তাহলে সেক্ষেত্রে অনেক মানুষ তো ফিরে আসবেন, এরকমও পরিস্থিতি তৈরি হতে পারে। সেক্ষেত্রে আবার এখানে একটা চাপ তৈরি হতে পারে, কারণ যারা এক্সট্রিমলি স্কিলড লেবার যারা ওখানে গিয়ে কাজ করছিলেন তাদেরকে এখানে অ্যাকোমোডেট করতে হবে, তাহলে এখানে যারা কাজ করছিলেন তাদের কি হবে? এইসব অনেকগুলো প্রশ্ন, একটা টালমাটাল পরিস্থিতি অবশ্যই রয়েছে। অর্থনীতির বিশ্লেষণ কখনোই এক মেরুর হতে পারেন না, বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন রকমভাবে তারা বিষয়টাকে দেখবেন, সেই জিনিসটাকে